দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে আপনাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি মারুফা রহমান এবং আজকে আমরা আলাপের বিষয়বস্তু ঠিক করেছি জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণ। প্রধান উপদেষ্টা আজকে বাংলায় ভাষণ রেখেছেন এবং ভাষণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। তার মধ্যে কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন থেকে এই সরকার গঠন পর্যন্ত যে প্রেক্ষাপট সেটি তুলে ধরেছেন। তরুণ প্রজন্মকে নিয়ে তার ভাবনার কথা তিনি তুলে ধরেছেন। সেই সাথে দেশের অর্থনীতি, সামাজিক সাংস্কৃতিক বিষয়, রোহিঙ্গা ইস্যু এবং প্রবাসীদের বিষয়েও তিনি কথা বলেছেন এবং একই সাথে আরও বেশ কয়েকটি ইস্যুতে তিনি তার বক্তব্যটি রেখেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। এই নিয়েই মূলত আজকে আমরা আলাপ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা প্রথমেই শুরু করতে চাই জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টার ভাষণের একদম শুরুর অংশ দিয়ে। তিনি প্রথমেই বলেছেন যে তরুণ সমাজের অফুরান শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোতে আমূল রূপান্তরের একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তো প্রথমেই মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। তরুণদেরকে নিয়ে আজকে বেশি বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের। আজকের ভাষণটি আপনার কেমন লেগেছে? আনফর্চুনেটলি পুরো ভাষণটা আমি শুনি নাই, কাজেই আসলে অত খুঁটিনাটি বলতে পারবো না। তবে উনি যেভাবে ভাষণ দিয়ে থাকেন সেরকম ভাষণই হবে। উনি ভাষণ বড় ভালো দেন, সবসময় ভালো ভাষণ দেন এবং উনি ভাষণ মানে যখন কিছু লেখালেখি করেন লেখেনও খুব সুন্দর করে গোছানো। মানুষের তো কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন ধরেন আপনার মানুষকে মোহিত করা, মানুষকে প্রভাবিত করা, মানুষকে নতুন স্বপ্ন দেখানো, এগুলো ডক্টর ইউনূস সাহেব খুব ভালোই পারেন। এর আগেও বহুবার এরকম পেরেছেন। এটাও যে সেরকম হবে এটা আমি ধারণা করতে পারি। উনি ভালো ভাষণ দেবেন, কিন্তু প্রশ্নটা হলো কি, ভালো কথা বলা, ভালো ভাষণ দেওয়া এবং সেগুলো বাস্তবায়ন করা, এগুলি কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন বিষয়। উনি যে আশা মানে করেছেন, উনি তরুণ সমাজের শক্তিকে কাজে লাগিয়ে অতীতে অনেক ভুল হয়ে গেছে সেই ভুলগুলি শুধরাবেন এবং একটা নতুন বাংলাদেশ উনি গড়ে তুলবেন, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু ইতিবাচক। মানুষ যখন কথা বলে ভালো কথাগুলি বলে, কেউ কেউ খারাপ কথা বলে। আপনি আমাদের আগের যিনি ছিলেন আমাদের প্রধানমন্ত্রী, উনি কি কখনো খারাপ কথা বলতেন আমি সব লুটপাট করে নিয়ে যাব? বলতেন? কখনো বলেছেন আমি সব আমার আত্মীয় স্বজনকে লুটপাট করার সুযোগ দিব? বলতেন না। কিন্তু সেটাই বাস্তবে হতো। তো আমি ওটার সঙ্গে তুলনা করছি না। আমি বলছি আমি খালি একটা কথা বলবো, গত কয়েকদিন ধরে উনি ওখানে যাওয়ার পর যে কাজগুলি করছেন বেসিক্যালি এগুলো হলো কি মানুষকে মোহিত করার জন্য। বাস্তবতা সবসময় কিন্তু কল্পনার মতো অত রঙিন হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং তরুণ সমাজকে নিয়ে ওনার যে আশাবাদ এটাও ভালো, কিন্তু আমার কথা হলো এখানে যাওয়ার আগে উনি কি সেই তরুণ সমাজকে সেরকম ঐক্যবদ্ধ রেখে যেতে পেরেছেন? উনি যখন এখান থেকে ফিরে আসবেন তখনও কি আমাদের তরুণ সমাজকে অতটা মোটিভেটেড অবস্থা পাবেন? সেই মোটিভেশনের কিছু কি গত কয়েক মাসে উনি দেখাতে পেরেছেন? গত 1.5 মাসে 2 মাসে সেগুলো নিয়ে কিন্তু মানুষ কল্পনা করবে, মানুষ তুলনা করবে। কাজে সব মিলিয়ে আমি তবুও আশাবাদী মানুষ এই ক্ষেত্রে। কারণ আমরা অনেক সাধনার পর, অনেক কিছুর ত্যাগের পর, অনেক কিছুর বিনিময়ে একটা সরকারকে, একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে আমাদের উপর চেপে বসেছিল যে, তাকে সরাতে পেরেছি। তো সেই জায়গা থেকে মুক্ত হওয়ার পর আমি কিন্তু আশাবাদী হওয়া ছাড়া আমার সামনে আর কোনো গত্যান্তর নেই। গত 1 মাসে অনেক কিছু ঘটেছে, সেগুলিতে অনেকের আশা একটু কমেছে, একটু ফিকে হয়েছে, হয়তো আমারও হয়েছে, কিন্তু তারপরেও আমি আশাবাদী। উনি যে পরিবর্তনগুলির কথা বলছেন সেগুলো যদি করতে পারেন
আমি মনে করি আমাদের দেশটা খুবই অসাধারণ একটা দেশে পরিণত হবে। জি, আমরা আপনার কাছে আবারও আসছি। অধ্যাপক হাসনাত আলী, আপনার কাছে একটু আসতে চাই এই প্রসঙ্গে। তরুণদের নিয়ে আপনি সবসময় থাকেন, তো তরুণ সমাজকে নিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণের বা যেটি তিনি বলেছেন ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য, এমন কথা তিনি বলেছেন ভাষণে। প্রতিযোগিতামূলক এবং শক্তিশালী অর্থনীতির কথাও বলেছেন। আপনার কাছে কি মনে হয়? না, ধন্যবাদ। প্রধান উপদেষ্টা দেশ বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক ইউনূস স্যার যে বক্তব্য দিয়েছেন, আমার সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই যথার্থই বলেছেন যে মানুষ ভাষণ আর এই বাস্তবতার মধ্যে মিল খুঁজতে চায়। দেখেন, আপনাদের টেলিভিশনের কথা যদি আমি বলি, মৌসুমী নামে একজন কিন্তু ভদ্রমহিলা আছেন, নায়িকা আর কি। ওনার যখন সিনেমা হয়তো মানুষ হুমড়ি খেয়ে পড়তো। উনি প্রত্যেক দিন টেলিভিশন অ্যাডে উনি বলতেন যে আমার সৌন্দর্যের গোপন রহস্য হলো তিব্বত স্নো, অতএব আপনারা তিব্বত স্নো বেশি করে কেনেন। কথার সাথে ওই পণ্যের কোয়ালিটির মিল থাকতো না বলে মানুষ কিন্তু বেশি কিনতো না। তো অতএব উনি যে সংকটের কথাটা বলছেন, সেই সংকটটা আমার কাছেও মনে হয় তরুণ প্রজন্ম নিয়ে আপনি নতুন বাংলাদেশ করবেন, ভালো কথা। সেই তরুণ প্রজন্মরা গত 1.5 মাসে এখনো শিক্ষাঙ্গনে ফিরে যেতে পারলো না কেন? কেন তরুণ প্রজন্মরা এই তাদের হল, শিক্ষাঙ্গন, তাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তারপর তাদের হলে থাকার যে নিশ্চয়তা, ছাত্র সংসদ নির্বাচনের যে ঘোষণা, এগুলো এখনও তরুণ সমাজ পাইলে হয়তো আমি বুঝতে পারতাম যে সত্যি সত্যি তরুণ সমাজ এই নেতৃত্বে আসবে। যাক, তারপর আমি আশাবাদী মানুষ। তবে উনি একটা কথা বলেছেন যেটা আমার খুবই ভালো লেগেছে। তিনি বলেছেন যে গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি বিশ্ববাসীর সহযোগিতা কামনা করেছেন। বিশ্ববাসীর সহযোগিতা উনি পাবেন, পাক, সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু প্রথমে হলো যে এই গণমানুষের আকাঙ্ক্ষাটা কি, সেটি কি উনি চিহ্নিত করতে পেরেছেন? না, তিনি কিন্তু নির্বাচনের কথা বলেছেন। আমি একটু শেষ করি যে গণমানুষের মূল আকাঙ্ক্ষা কিন্তু আপনি যেটা বললেন সেটা হলো যে একটি ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং জনগণের হাতে জনগণের মালিকানাটা ফিরিয়ে দেওয়া, যেটা পতিত সরকার হরণ করেছিল 3টি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে। এখন পর্যন্ত মাপরুয়া, এখন পর্যন্ত এই 1.5 মাসের একটি সরকার জনগণকে সেই রোডম্যাপ বলেন, সেই কি সংস্কার উনি করবেন, কবে শুরু করবেন, কবে শেষ করবেন, 6টি কমিটির 6 জন প্রধান নির্বাচন করেছেন। কথা তিনি বলেছেন 18 মাস লাগবে, সেটি তিনি বলেছেন এবং সেই সাথে বলেছেন যে মানুষের মৌলিক অধিকার সমুন্নত এবং সুরক্ষিত রাখতে তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং বাংলাদেশের মানুষ যেন মুক্তভাবে কথা বলতে পারে এবং ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই আসলে এই সরকারের লক্ষ্য। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু সেই কাজগুলো করার জন্য আপনি মুক্ত মনে বা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, 90-এর সেই বিখ্যাত স্লোগান, প্রশ্নটি হলো সেটি করার জন্য কি কাজ আপনি করবেন, সেই কথাটা এখন পর্যন্ত জাতির সামনে ঘোষিত হয়নি। হলে অন্তত আমি একজন শিক্ষক হিসেবে খুশি হলাম। আপনি জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন, কিন্তু জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে সেই সরকার প্রতিষ্ঠার প্রধান প্রতিবন্ধক হলো পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে আমরা যে সংবিধান পেয়েছি, সেই অগণতান্ত্রিক সংবিধানকে সংস্কার বলেন, পুনর্লেখন বলেন, যেটিই বলেন। কিন্তু আমরা কি দেখলাম যে একটি সংবিধান সংস্কার কমিটি গঠিত হলো, যার প্রধান ঘোষণা করা হলো ডক্টর শাহদিন মালিককে। কয়েক ঘন্টা পরে আমরা দেখলাম তাকে পরিবর্তন করা হলো। এই সমস্ত ছোট ছোট হোঁচট খাওয়াগুলোকে আমাদের তো যে ঘর পোড়া গরু সিঁদুরেই ভয় পায়, তো এরকম বিষয়গুলো কিন্তু ওনার প্রত্যাশার সাথে কর্মকাণ্ডগুলো যেন খাপসারা না হয় বা মানে তাল বেতাল যেন না হয়, সেই বিষয়গুলো সম্পর্কে ওনার যদি সুস্পষ্ট একটি রোডম্যাপ উনি থাকতেন, যে কথাগুলো বিশ্ব দরবারে উনি বলেছেন, কিন্তু সেগুলা বাস্তবায়ন করার জন্য আপনি কর্মপরিকল্পনা বলবেন না, সেগুলো বাস্তবায়ন করার জন্য আপনি কখন শুরু করবেন, কবে শেষ করবেন, তার একটি ডেডলাইন আপনি বলবেন না। এই ইস্যুতে আবারও একটু মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। সবসময় ডক্টর ইউনূস একটি কথা বলেন যে 3-0-এর একটি পৃথিবীর কথা তিনি সবসময় বলেন। আজকেও তিনি বলেছেন যে এই 3-0-র ধারণা বিবেচনা করতে পারে সমগ্র বিশ্ব একসাথে এবং যার মাধ্যমে দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করার কথা তিনি বলেছেন। তারই যদি বলি উদ্যোগ হিসেবে প্লাস্টিক নিষিদ্ধের একটা বিষয় আমরা ইতিমধ্যেই জেনেছি, আর সেই সাথে সংস্কার ইস্যুতেও কিন্তু তিনি বলেছেন যে একটি কমিশন গঠন করা হয়েছে। না, কমিশন গঠন করা হয়েছে। কমিশন গঠনের কথা আমি একটা সিম্পল একটা উদাহরণ বলি আপনাকে। দেখেন, 3-0-এর এই বিষয়টি একদম বাংলাদেশে যদি তিনি কাজ করে কার্যতভাবে, সেটি আসলে কেমন হবে আমাদের জন্য? করতে পারলে ভালো। উনি কি পারবেন?
ওনার সামনে কিন্তু একটা চ্যালেঞ্জ। ওরা সারা দুনিয়াতে উনি 3-0 কথা বলছেন, উনি সারা দুনিয়ায় সামাজিক ব্যবসার কথা বলছেন। তো উনি 3-0 এবং সামাজিক ব্যবসা কোনো একটা সাফল্য কি দেখাতে পারবেন? এতদিন হয়তো উনি বলতেন, এখন তো উনি রাষ্ট্র ক্ষমতায় আছেন। প্রতিবন্ধকতাগুলো কি আসলে? না, আমি বলি আপনাকে, এখন দেখবেন উনি রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসে আছেন, তাই না? এখন তো ওনার হাতে পুরো দেশ, উনি কোনো দেশে এটা বাস্তবায়ন করে দেখাতে পারবেন? ওনার কাছে কিন্তু একটা বিরাট সুযোগ আসছে কিন্তু দেখিয়ে দেওয়ার। এতদিন বলতেন আমার হাতে কিছু নেই, আমি দেখাতে পারলাম না, আমি একটা থিওরি দিচ্ছি। এখন থিওরি বাস্তবায়নের জন্য ওনার হাতে একটা ভালো ক্ষেত্র আছে। উনি কি এই দেশে দেখাতে পারবেন? যদি দেখাতে পারেন তাহলে তো ভাই বিরাট খুশির খবর। তাহলে এই দেশে কোনো মুনাফা থাকবে না, সামাজিক ব্যবসায় কোনো মুনাফা নাই, সমাজের জন্য ব্যবসা হবে। সেটা পারবেন উনি? উনি ওনার দেশের ব্যবসায়ীদেরকে মোটিভেট করতে পারবেন এটার মাধ্যমে? যদি পারেন, এর চেয়ে আনন্দের কি আছে? 3-0, ঠিক আছে, কার্বন নিঃসরণ উনি 0 করবেন, যদি করতে পারেন ভালো। এর সঙ্গে পলিথিন, হ্যাঁ ঠিক আছে, পলিথিন একটা ব্যাপার বটে, কিন্তু পলিথিনে উনি শেষ করতে পারবেন? পলিথিন কি কেবল বাজারে ব্যাগটা, আর কিছু না? পলিথিন কি কেবল বাজারে ব্যাগটা নাকি? আর কিছু, আর কোথাও পলিথিন নাই? প্লাস্টিক আর কোথাও নাই? পলিথিনের মধ্যে এত ক্ষোভ কেন? কারণ এটা নষ্ট হয় না, এটা পচে না, গলে না, মাটির নিচে রাখলে ওরকমই থেকে যায়, তাই তো? এখন যদি প্লাস্টিকের চেয়ার সব জায়গায়, পারবেন এগুলো করতে? যে নতুন জামাটা দোকান থেকে কিনেন, পলিথিন দিয়ে ভাঁজ করে দেয়, পলিথিন যে রন্ধনে ঢুকে গেছে। বিকল্পের কথাই বোধহয় ওনারা বলছেন, বিকল্প, সব বিকল্প করুক, ভালো, আমি খুশি তো, করতে পারলে খুবই ভালো। ইদানিং জুট দিয়ে একটা পলিথিন হয়, ওটাও ভালো, ওটা করুক, প্রচলন করুক। মানে আপনি কিন্তু বন্ধ করে দিয়ে বিকল্পের সন্ধানে গেলে হবে না, বিকল্প আগে দিয়ে তারপরে বন্ধ করতে হবে, যাতে নাকি মানুষ চট করে বিকল্পটা ধরতে পারে। তা নাহলে কি মানুষ খেপে যাবে, মানুষ তার কথা শুনবে না। সে বিকল্পটাকে উনি বাজারে আনতে পেরেছেন। আমরা এই প্রসঙ্গে আবার একটু অধ্যাপক হাসনাত আলী আপনার কাছে আসতে চাই। সামাজিক ব্যবসা বা 3-0 পৃথিবীর এই স্বপ্নটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটি আসলে বাস্তবায়নযোগ্য কিনা বা নয় কেন, যদি না হয়? না, দেখেন, এটি তো মাসুদ কামাল ভাই চমৎকার করে বলেছেন যে এর সে খুশির খবর, আনন্দের খবর বোধহয় কিছু হবে না যদি 3-0 বাংলাদেশ তৈরি করা যায়। নদী দখল হয়ে গেছে, আমাদের পরিবেশ উপদেষ্টা এখানে আছেন, ওনাদের শ্রদ্ধা রেখে বলি, 1.5 মাসে একটি নদী দখলকারীকে উচ্ছেদ করার কোনো উদ্যোগ দেখা গেছে কি? তাহলে আপনি পরিবেশ পড়বেন, আপনি প্লাস্টিক বিবর্জন করবেন, ভালো কথা, অখুশি হওয়ার তো কিছু নাই। কিন্তু বহু রাঘব বলরা এই যে নদী দখল করে যে পরিবেশ দূষণ করছে, তারপর আজকে দেখছিলাম যে বগুড়াতে একটি রাস্তায়, সেই রাস্তার মধ্যে কোনো পানির মানে ড্রেন, সেই ড্রেনের মধ্যে শুধু প্লাস্টিকের বোতল আর বোতল। এখন পর্যন্ত এই বিষয়ে সরকারি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা, হয়তো সময় খুবই অল্প, সমালোচনা করার মতো কিন্তু যথেষ্ট সময় নয়, তারপরেও তো দৃশ্যমান কিছু উদ্যোগ দরকার। তবে হ্যাঁ, এই যে 3-0 যে বাংলাদেশ, এই স্বপ্ন উনি দেখাতে পারেন, তবে ওনার পক্ষে যে সময়টুকু বা উনি যে 18 মাসের কথা বলছেন, এই 18 মাসের মধ্যে 3-0 বাংলাদেশ বাস্তবায়ন, না 3-0 পৃথিবী বলেছেন, পৃথিবী, আমি বাংলাদেশে আসছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি পৃথিবীতে কি করে হবে আমি জানি না। কারণ আপনি জানেন যে ব্রাজিলের যে সেই বায়ু দূষণ বা উন্নত বিশ্বের যে বায়ু দূষণ, কার্বন নিঃসরণ এবং এই যে জলবায়ু তহবিল বাংলাদেশের তসরুপ হওয়া, জলবায়ু ঝুঁকির কথা উল্লেখ করেছেন তিনি আজকে। এই জায়গা থেকে ফিরে আসতে পারলে ভালো। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে, উনি যেটা বলছেন গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ কিন্তু ভিন্নটা। সেই গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ কি সেটি নিয়ে আরো আমরা আলাপ করব, কিন্তু বিরতির পরে। একটি বিরতি নিতে হচ্ছে দর্শক। CSRM জনতন্ত্র গণতন্ত্র, একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি CSRM জনতন্ত্র গণতন্ত্রে। আমরা মূলত আলাপ করছিলাম আজকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমাদের প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে। প্রধান উপদেষ্টা ভাষণে আরও বেশ কয়েকটি ইস্যু উঠে এসেছে। সেখানে তিনি বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সেই সাথে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিয়েও কথা বলেছেন। আমরা আবারও চলে যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী আপনার কাছে। আপনার অসমাপ্ত বক্তব্যটি শেষ করে আমরা আবার রোহিঙ্গা সংকটে আলোকপাত করতে চাই। দেখেন, উনি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। এই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশটা কিন্তু একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেটা গত 18 বছরে পতিত সরকার একটু একটু করে ধ্বংস করেছে। কিন্তু জন আকাঙ্ক্ষার বাংলাদেশে এখনও যদি
ডিসি পদায়নের ক্ষেত্রে ৩ কোটি টাকার অবৈধ চেক খুঁজে পাওয়া যায় সরকারি আমলাদের দখলে, সেটা কিন্তু খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক। এটা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নয়। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ ব্যাংক থেকে কোনো টাকা লোপাট হবে না। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ মানুষ তার নিজের ভোট নিজে দেবে এবং সেই ভোটে জনগণের সরকার জনপ্রতিনিধি নির্বাচিত হবে। বিচারালয় কলুষমুক্ত হবে, যে কোনো দলীয় সেবাদাস প্রধান বিচারপতির আসনে বসে কোনো একটি নির্দিষ্ট দলের কাছ থেকে ফুলের তোড়া গ্রহণ করবেন না। জনগণের সরকার সেটি যে আর কেউ যেন দেশে আয়নাঘর তৈরি করে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করতে না পারে বা মানুষের গণতান্ত্রিক অধিকারকে গলা টিপে টুটি টিপে হত্যা করতে না পারে। জনগণের বাংলাদেশ, আকাঙ্ক্ষার বাংলাদেশ হলো যে কেউ যেন শতভাগ বিদ্যুতের নামে রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট না করে। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বলতে মানুষ সেটি বোঝে যে একজন কোনো একটা মন্ত্রী যেন বাংলাদেশে এই 263 বা 280টি বাড়ির মালিক যেন বিদেশে হতে না পারে। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ হলো যে সেই কোনো দলের নেতা যেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে সেই তথ্য গোপন করে যেন রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা বা সংসদ সদস্য হতে না পারে। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ হলো যে ছাত্র নেতৃত্বের মধ্য দিয়ে যে জাতীয় নেতৃত্বে যে নেতৃত্ব তৈরি হওয়া, সেই নেতৃত্ব তৈরি হওয়ার যে সূতিকাগার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে। ওই ডাকসুর সেই 73 সনের ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো কোনো ছাত্র সংসদ নির্বাচিত হবে না। এরকম গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ বাস্তবায়ন করা এই মুহূর্তে জনগণের দাবি। এবং এই দাবিগুলো যদি আপনি পূরণ করতে চান তাহলে আপনি দেখবেন অন্যান্য যে দাবিগুলোর কথা আপনি বলছেন, স্বপ্নের কথা বলছেন, সেই স্বপ্নগুলো কিন্তু সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ পূরণে এই জনগণের সরকার কিন্তু অবশ্যই জাতির প্রতি একটি দায়বদ্ধ থাকবে। এবং কোনো সরকার ভবিষ্যতে যদি এই আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়, শাসন যদি প্রতিষ্ঠিত হয়, অর্থ পাচারকারীদের যদি বিচার করা যায় এবং যারা গণহত্যা করলো, আমার মানুষদেরকে হত্যা করলো, আমার নিজের ছাত্র দ্বীপ একটি চোখ তার চিরতরে নষ্ট হয়ে গেছে, আজকে কথা হচ্ছিল, তার একটি পা একটি হাত অবশ হয়ে গেছে, হাউমাউ করে কান্নাকাটি করছিল, স্যার আমি কি আর আপনার ক্লাসরুমে ফিরে যেতে পারবো না? আমি কি আমার স্বাভাবিক জীবন ফিরে পাবো না? এরকম বাংলাদেশে কোনো স্বৈর শাসক যেন তৈরি হতে না পারে, তার সমস্ত পথ রুদ্ধ করতে হবে একটি সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই। সেই বাংলাদেশ পূরণে এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত তাদের সংস্কার কাজগুলো সম্পূর্ণ করার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল নির্বাচনের মধ্যে গিয়ে জনগণের সরকারের হাতে দায়িত্ব অর্পণ করবে, সেটিই হবে আগামীর বাংলাদেশ। সেই কথাটি কিন্তু আজকে প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন, আমরা ইতিমধ্যে শুনেছি। মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। অর্থ পাচার ইস্যু আজকে উঠে এসেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভাষণে। তিনি বলেছেন যে উন্নয়নশীল দেশ থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে এবং একই সাথে বলেছেন যে আমরা আশা করি কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত হবে। না, ভালো, এটা কিন্তু আমাদের বিপুল অর্থ বাইরে চলে গেছে। এখন এই টাকাগুলি ফেরত আনাও কিন্তু একটা চ্যালেঞ্জ এবং এটা অনেক সময় আনা যায় না। তবে ওনার ইন্টারন্যাশনাল কানেকশন যেহেতু ভালো, উনি যদি চেষ্টা করেন, যদি সেটা সম্ভব হয়, আমি মনে করি আমাদের অর্থনীতিতে এটা একটা বড় একটা মানে আপনার ইতিবাচক দিক হিসাবে হয়তো আসবে। কিন্তু কবে আনতে পারবেন, আদৌ পারবেন কিনা, এটা আসলে সময়ের ব্যাপার। এটা দেখি আমরা আশাবাদী হই যে উনি পারবেন। উনি কিন্তু অনেকগুলি স্টেপ নিয়েছেন আসলে। সেই স্টেপগুলো করার জন্য উনি মানে কতটুকু সক্ষম হবেন এবং উনি অনেক চিন্তাও করেন। সেই চিন্তাগুলি বাস্তবায়ন করা এবং যে উপদেষ্টা পরিষদ ওনার আছে তাদেরকে নিয়ে এটা কিভাবে কার্যকর করবেন, এটা কিন্তু সবই দেখার ব্যাপার। কারণ আমরা এই গত ধরেন 1.5 মাস অথবা ধরেন 1.5-2 মাসের মতো হয়েছে, এই সময়ে কিন্তু উনি অনেক কিছুই বলেছেন। খুব কি একটা হয়েছে বাস্তবায়ন, খুব কি একটা হয়েছে বলেন? যেমন ধরুন উনি একটা কমিশনের কথা বলছেন, যদি 6টা কমিশন করেছেন অলরেডি, 6টা বিষয়ে, আপনার আইন শৃঙ্খলা, নির্বাচন ব্যবস্থা, সংবিধান, তার বিচার বিভাগ, পুলিশ বিভাগ, এগুলি সংস্কার, প্রশাসন, এগুলি সংস্কারের জন্য 6টা কমিশনের কথা উনি ঘোষণা করেছেন ওনার ভাষণে। এটা হলো 11ই সেপ্টেম্বর। 11ই সেপ্টেম্বরের 8 দিন পরে 18ই সেপ্টেম্বর, 19শে সেপ্টেম্বর উনি সবাইকে নিয়ে বসেছেন, এই 5 জনকে নিয়ে, আরেকজন ভার্চুয়ালি বসেছেন ওনার সঙ্গে। এই যে বসেছেন, তারপরে কি হয়েছে? তারপরে আবার 8 দিন চলে গেছে, আজকে 27 তারিখ। এখন এই যে একটা কমিশন করেছেন, এই কমিশনগুলি কি গঠন হয়েছে?
আমরা কেবল জানি একটা কমিশন হবে এবং এটা জানি এই কমিশনের হেড কে হবেন, এটুক জানি। কিন্তু বাদ বাকিগুলি লোক, উনি কি একাই কমিশন নাকি ওনার সঙ্গে কিছু মেম্বার থাকবে? যদি মেম্বার থাকে, কারা মেম্বার? এগুলি কি এখনও গঠন করা হয়েছে? এই মেম্বারগুলো কি সরকার দেবে, ইউনূস সাহেব দেবেন, নাকি কোনো উপদেষ্টা দেবেন, নাকি যাদেরকে হেড করা হয়েছে ওনারাই বেছে নেবেন? আমরা কিন্তু কিছুই জানি না। তারপরে কি হবে, এই কমিশনগুলো হওয়ার পর উনি একটা সময়সীমা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে তারা রিপোর্ট দিবে, দিল ডিসেম্বরের মধ্যে রিপোর্ট। তারপরে এই রিপোর্ট নিয়ে উপদেষ্টা পরিষদ বসবে। কাদের সঙ্গে বসবে? রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বসবে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বসার পর তারপর আবার বসবে, আরেক দফা বসবে, থার্ড সেরে বসবে হলো সমাজের বিভিন্ন পেশা, শ্রেণী পেশার লোকের সঙ্গে বসবে। বসার পরে এগুলি বাস্তবায়ন করবে। আবার আজকে ভাষণে বললেন উনি আরও কিছু কমিশন করবেন, যেমন গণমাধ্যম নিয়ে অনেকে একটা কমিশন করবেন। ঠিক আছে, ভালো, এগুলি কোনোটাই খারাপ বলছি না, কিন্তু যেভাবে অগ্রসর হচ্ছে না, এই গতিটাকে বলা হয় আপনার কচ্ছপের গতি। কচ্ছপের গতিতে ওরা যাচ্ছেন, তাও যান, সেটা কচ্ছপ তো অনেক সময় রেসে অন্ততপক্ষে গল্পের বইয়ের যে কচ্ছপের কাহিনী পাওয়া সেটা তো জয়লাভ করে, সেটা জয়লাভ যদি করে আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু সাধারণ মানুষকে কিন্তু এই একই সময়ে যখন উনি এই সংস্কারগুলি করবেন, একই সময়ে সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবন আছে সেই জীবনেও কিন্তু ওনাকে একটা স্বস্তি দিতে হবে। সেই স্বস্তি যেন আসলে এই সংস্কার প্রক্রিয়ার সময়ও অব্যাহত থাকে জনগণের জীবনে, সেটি আসলে আমাদের প্রত্যাশা। আবারও একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা আরও বিস্তারিত আলাপ করব আজকের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্রে আবারও একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি CSRM জনতন্ত্র গণতন্ত্রে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ অংশে রয়েছি। আমরা আলাপ করছিলাম জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে। প্রধান উপদেষ্টার ভাষণে বেশ অনেকগুলো বিষয় উঠে এসেছে, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা, এরকম অনেক বিষয়। তবে একটি বিষয় নিয়ে আমি আলাপ করতে চাই শেষ অংশে, সেটি হচ্ছে আমাদের অভিবাসন নিয়ে উনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটি হচ্ছে সকলের জন্য অভিবাসনের উপযোগিতা নিশ্চিত করতে বিশ্ব সমাজকে নিরাপদ, সুশৃঙ্খল, নিয়মিত এবং মর্যাদাপূর্ণ অভিবাসনের পথ সুগম করতে হবে বলে তিনি মন্তব্য করেছেন, এবং অনিরাপদ অভিবাসন রোধে বাংলাদেশ বদ্ধপরিকর, এই কথাটি তিনি বলেছেন। সেক্ষেত্রে আমাদের যারা অভিবাসী রয়েছে তাদের জন্য আসলে ইতিবাচক কোনো কিছু যোগ হচ্ছে কিনা তার এই ভাষণের পরে। প্রথমে যদি আপনার কাছে আসি, অধ্যাপক মোহাম্মদ হাসনাত আলী। দেখেন, এই বিষয়ে কথা বলার আগে আমি একটা বিষয় খুব দুঃখের সাথে বলতে চাই যে কোভিডের পরে আমাদের দেশের তরুণদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ করার জন্য, সেই মেধাবী তরুণরা দেশে থাকছে না। এটা অভিবাসন হবে হবে না, নিরাপদ হবে, সেটা তো বড় কথা। কথা হলো মেধাবী তরুণরা যদি আমার দেশ থেকে চলে যায় একেবারে, আমরা যদি তাদের এই আর্থিক, সামাজিক বা তাদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা দিতে যদি ব্যর্থ হই, তাহলে কিন্তু এই মেধাবীদেরকে আমরা রাখতে পারবো না। বিশ্ব সবার জন্য বসবাসযোগ্য হবে, নিরাপদ আবাসস্থল হবে, এটি উনি যথার্থই বলেছেন, জাতি বিশ্বের কাছে আহ্বান জানিয়েছেন। কিন্তু এই মেধা পাচার যে হচ্ছে, সেই মেধা পাচারকে যদি রোধ করতে না পারি এবং তার প্রকৃত কারণকে চিহ্নিত করে যদি সমাধান করতে না পারি, তাহলে আমরা কি আগামীতে মেধাহীন তরুণ প্রজন্মের দ্বারা সমাজ তৈরি করব? স্যার, এটিকে কি পাচার বলবেন? না, আমি পাচার বলবো না, স্বেচ্ছায়। আমি তো মেধা এটা হলো যে আমি কি বলি, মেধার মূল্যায়ন না হওয়ার জন্য, যথার্থ মূল্যায়ন না হওয়ার কারণে, কর্মক্ষেত্র নিরাপত্তা না থাকার কারণে, আর্থিক নিরাপত্তা না থাকার কারণে, সামাজিক মর্যাদা নিশ্চিত না হওয়ার কারণে এই তরুণরা একটি নিরাপদ আবাসস্থল খোঁজার মানুষে দেশ থেকে যে উচ্চশিক্ষার নামে বাইরে চলে যাচ্ছে, এটাকে রোধ করতে হবে। এটাকে রোধ করতেই হবে। তো রোধ যদি করতে চান তাহলে দুর্নীতি রোধ করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, বিচার অঙ্গনে যেন কোনো নিরাপদ মানুষ শাস্তির আওতায় না আসে। এই যে মামলার নামে আমরা আগেও যেরকম দেখেছি, এখনও কখনো কখনো মনে হয় যে 5ই আগস্টের আগে যে গণমামলা, গায়েবী মামলা, মিথ্যা মামলা, তারপরে অজস্র মানুষকে আসামি করা। আমার কথা, প্রকৃত অপরাধী আইনের আওতায় আসুক, প্রকৃত অপরাধীর বিচার হোক, প্রকৃত অপরাধীর শাস্তি হোক, কিন্তু নিরপরাধ মানুষ যিনি দেশে ছিলেন না বা যিনি মামলার সাথে দ্রুততম কোনো সংশ্লিষ্টতা নাই, এ ধরনের নিরাপরাধ মানুষ যেন শাস্তির আওতায় না আসে। শিক্ষাঙ্গনে ছাত্ররা যেন নির্ভয়ে চাইলে রাজনীতি করবে, চাইলে রাজনীতি করবে না,
এরকম পরিবেশ নিশ্চিত করা, তারা নির্ভয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, এবং এই যে মেধাবীরা যেন উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রে যে সরকারের যে পৃষ্ঠপোষকতা, সহযোগিতা, আর্থিক সেক্টরের যে পৃষ্ঠপোষকতা, এই বিষয়গুলো যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনি মেধাবী নেতৃত্ব বা মেধাবীদের দ্বারা যে আপনি জাতি পরিচালনা করবেন সেটা সম্ভব নয়। আমার দেশের মেধাবীরা গুগলে চাকরি করছে, আমার দেশের মেধাবীরা আন্তর্জাতিক বিশ্বে তারা চাকরি করছে, সুযোগ পাচ্ছে। আমার দেশে তারা এই চাকরির নিশ্চয়তা পায় না, আর পায় না বলেই তারা দেশ ছাড়ে। এই দেশ ছাড়াটাকে যে করেই হোক, অধ্যাপক ইউনূস স্যারের মতো একজন সর্বজন বিদিত মানুষ বিশ্বকে নিরাপদ আবাসস্থল করার যে আহ্বান জানিয়েছেন, তার আগে উনি যেহেতু রাষ্ট্র ক্ষমতা ওনার হাতে, উনি আমার এই বাংলাদেশকে একটি নিরাপদ আবাসস্থল তৈরি করে যাবেন আমার সন্তানদের জন্য। সেটা বোধহয় জনপ্রত্যাশার আপনার কাছে এই প্রসঙ্গ ধরেই আসতে চাই। অভিবাসনকে অনিরাপদ না করার জন্য বা অনিরাপদ অভিবাসন রোধে বাংলাদেশ বদ্ধপরিকর, এই কথাটি বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা। এবং একই সাথে স্যার যেটি যুক্ত করলেন যে এই দেশে মেধাবীরা থাকছে না, বা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছে তারা থেকে যাচ্ছে, তারা ফিরে আসছে না। এটির সমাধান আসলে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে করা সম্ভব কিনা, বা তার কিছু সম্ভব? আসলে দেখেন কি, বিদেশে কেন চলে যাচ্ছে, কেন তারা থাকছে না? কারণ তাদের যে শিক্ষাটা আছে, সেই শিক্ষার জন্য একদম প্রয়োজনীয় লাক্সই কাজটা দেখে তারা পাচ্ছে না, কর্মসুযোগটা তারা পাচ্ছে না। কর্মপরিবেশও একটি বিষয়, কর্মপরিবেশ আছে এবং কাজের সুযোগই পাচ্ছে না। এখানে ভালো চাকরিটা হচ্ছে কার? ভালো চাকরিটা হচ্ছে দলীয় লোকের। তার যোগ্যতা আছে কিনা সেটা দেখার ব্যাপার না, তার এখানে যোগ্যতা হলো সে দল করে কিনা, সে ছাত্রলীগ করতো কিনা, আগে যেটা হতো আর কি। আপনি যদি এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে, ভালো চাকরি নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনাটাকে যদি আপনি প্রতিরোধ করতে পারেন, আপনি যদি মেধাবীকে যদি এখানে সঠিক চাকরিটা দিতে পারেন, তাহলে তারা বাইরে যাবে কেন? কেউ চায় না বাইরে যেতে ভাই, তারা দেশেই থাকতে চায়। কিন্তু যখন নাকি দেশে একটা সুস্থ পরিবেশ আপনি অনুপস্থিত করে ফেলান, নষ্ট করে ফেলান, তখন মানুষ বাধ্য হয়ে বিদেশে যায়। তো এটা আমাদের দেশের সরকার যদি ঠিক হয়, সরকার যদি মনে করে যে আমি একটা মেধাবী জনগোষ্ঠীকে প্রশাসনে রাখবো, মেধাবী জনগোষ্ঠীকে চাকরির সুযোগ দেব, মেধাবী জনগোষ্ঠীকে ব্যবসার সুযোগ দেব, এমনকি মেধাবী জনগোষ্ঠীকে রাজনীতি করার সুযোগ দেব, এগুলো আপনি নিশ্চিত করতে পারেন, কোনো মেধাবী লোক বাইরে যাবে না। কিন্তু এরা সরকার চেয়েছে, ইন্টেনশনালি চেয়েছে যে মেধাবীরা দেশে না থাকুক, কারণ যত মূর্খ লোক থাকবে তত তাদের শাসন করাটা সহজ হবে, যত মূর্খ লোক থাকবে তত তাদের অনুগত থাকবে। তার কাছে তারা ওইভাবে ইচ্ছা করে করেছে কাজটা। তো এখন এই সরকার যদি সেই জিনিসগুলো করতে পারে, দেখেন ওনারা কিন্তু অনেকগুলি সংস্কারের কথা বলেছেন, যদি তারা সেই সংস্কারগুলো প্রপারলি করতে পারে, ঠিকঠাক মতো করতে পারে, তাহলে এই সমস্ত সব সমস্যার কিন্তু সমাধান এই সংস্কারের মধ্যেই নিহিত আছে। প্রশাসনিক সংস্কার যেটা বলতেছে, আইন শৃঙ্খলার সংস্কার যেটা বলতেছে, আজকে একটা ছেলে রাস্তায় বেরোলো, সে মারা গেল, তার কোনো বিচার হবে না। কারণ যদি কোনো দলীয় লোকের হাতে মারা যায়, দল ওই খুনিকে করবে, নিরাপত্তা দেবে। কিন্তু যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে তো সেই সমস্যা থাকে না। এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন, নিশ্চিত করতে পারেন, তাহলে তো এটা সোনার দেশ ভাই, তাহলে এখানে সবাই থাকবে, তাই না? এখন উনি এই বিষয়গুলো বোঝেন বলেই তো সংস্কার করতে চাচ্ছেন। এখন সেই কাজটা উনি শেষ করুন, যেটা উনি করতে চেয়েছেন, আমি সর্বান্তকরণে চাই উনি এটা শেষ করুন। এবং উনি যে শেষ করতে চান, এদেশের মানুষ ওনার সঙ্গে থাকবে। সেই আজকে কিন্তু তরুণদেরকে ফোকাস করে তিনি বলেছেন যে বিশেষ করে বেকারত্বের চ্যালেঞ্জটাকে তিনি বলেছেন যে মানে চাকরির পিছে না ছুটে বরং উদ্যোক্তা হতে, এবং উদ্যোক্তাদের পিছে আসলে চাকরির সবই হতে হবে, সবই হতে হবে, মানে যোগ্যতার বিচারটা হবে। যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, ওনারা এখানে দুজন উপদেষ্টা এবং একজন ওনারা বিশেষ সহকারী নিয়েছেন, তো এরাই কি সবচেয়ে যোগ্য তরুণ? বিচারটা কি? বিচারটা কি বলেন? সমন্বয়ক, দেশে তো অনেক সমন্বয়ক ছিল, কেন এই সমন্বয়কটা ওনার এখানে চান্স পেল? বিচারটা কেউ না কোনোকে বলেছেন যে এরা ভালো, যে বলেছেন তার হয়তো ওনার উপর প্রভাব আছে, এটা কিন্তু সুবিচার হলো না, এটা কিন্তু ন্যায় ভিত্তিক বিচার হলো না। অসংখ্য ধন্যবাদ। সব ক্ষেত্রে যেন আসলে সঠিক সিদ্ধান্ত বা সুবিচার আসে, সেটি আসলে প্রত্যাশা। দর্শক, মোটামুটি এই ছিল CSRM জনতন্ত্র গণতন্ত্রে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।